সিয়া নামে ১৭ বছর বয়সী যুবতী এই মেয়েটিকে টানা ৭ দিন একটি পুরানো ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করে তারই গ্রামের কিছু বখাটে ছেলেগুলো দিনের পর দিন তার সাথে খারাপ কাজ করতে থাকে। তারা তাকে সবসময় খাটের সাথে একটি শিকল দিয়ে বেঁধে রাখে, তাকে খাবার খেতে দেয় না, এমনকি তার বাথরুমের কাজও সেখানেই করতে হয়। কিন্তু গ্রামের অসহায় দরিদ্র এই মেয়েটিকে যখন পুলিশ উদ্ধার করে তখন তার বাবা বিচার চাইতে গেলে উল্টো তারা মেয়েটির বাবাকেও কঠিন নির্যাতন করে। এক পর্যায়ে তার পরিবারের সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। হ্যালো বন্ধুরা, ভারতের রাজস্থানের একটি গ্রামে সিয়া নামের এই মেয়েটার সাথে ঠিক এমনই ভয়ানক ধর্ষণের ঘটনা ঘটেছিল। ২০১৬ সালে এই ঘটনাটি পুরো ভারতবর্ষে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ সিয়ার ধর্ষণ ও তার পরিবারের সবাইকে হত্যার ঘটনার সাথে জড়িত ছিল সেখানকার একজন স্থানীয় এমপি। সেই ঘটনাকে কেন্দ্র করে ২০২২ সালে নির্মাণ করা হয়েছে সিয়া নামের এই মুভিটি। এটি শুধু ভারতের সমাজের ঘটনাই নয়, বরং আমাদের বাংলাদেশেও অসহায় ও দরিদ্র কোনো মানুষ যদি ন্যায় বিচার পেতে চায় তাহলে তাকে কত রকম ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয় সেটাই ফুটে উঠেছে এই পুরো মুভিটিতে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখা যাক ন্যায় বিচার পাবার জন্য সিয়া নামের এই মেয়েটিকে কতটা নির্যাতনের শিকার হতে হয় এবং শেষমেশ তার ও তার পরিবারের সাথে কি ভয়াবহ ঘটনাই না ঘটে। মুভির শুরুতে সিয়া নামের একটি মেয়েকে দেখানো হয়। সে রাজস্থানের ছোট্ট একটি গ্রামে বাস করত। পরিবারে তার বাবা, মা এবং ছোট্ট একটি ভাই ছিল। রাতের বেলা সে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে আর তারপর আবারও রুমে গিয়ে তার ছোট্ট ভাইটির পাশে শুয়ে পড়ে। সে তার ছোট ভাইকে গল্প শোনাচ্ছিল। প্রতিদিন বোনের কাছে গল্প না শুনলে তার ভাইয়ের যেন ঘুমই আসে না। পরিবারের প্রধান ব্যক্তি তার বাবা অসুস্থ থাকায় সিয়াকে তার বাবার সব কাজই প্রায় করতে হয়। সকাল হলেই তাকে মাঠে লাকড়ি কুড়াতে আসতে হয়, তারপর সেগুলো নিজের সাইকেলে বেঁধে সে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার সাথে সাথে তার মা আবার তাকে মেশিন থেকে গম পিষে নিয়ে আসতে বলে। সিয়া তার ছোট ভাইকে সাইকেলের পেছনে তুলে নিয়ে চলে যায় এবং তাকে স্কুলে নামিয়ে দিয়ে গম পিষতে চলে আসে। কিন্তু যেতে যেতে তার সাইকেলের চেইনটি খুলে যায়। চেইন তোলার জন্য নামলে সে পিছনে কয়েকটা ছেলের আসার শব্দ শুনতে পায়। তাদের এদিকে আসতে দেখে সিয়া দ্রুত সাইকেল নিয়ে চলে যেতে শুরু করে। আসলে এই ছেলেগুলো এই গ্রামেরই কিছু বখাটে ছেলে। এখানে একজনের বাবা আবার স্থানীয় এমএলএ, এ কারণে সে সবসময় ক্ষমতার জোরে নেশা করে বন্ধুদের সাথে সবসময় আড্ডা দেয়। সিয়াকে তারা দেখলেই বিরক্ত করতে শুরু করে। বাইক নিয়ে তারা যখন সিয়ার পিছনে ধাওয়া শুরু করে তখনই সেখানে একজন লোক চলে আসে। এজন্য আজকের মতো ছেলেগুলোর হাত থেকে সিয়া বেঁচে যায়। আর যে লোকটি বাইক নিয়ে ওই ছেলেগুলোর মাঝখানে এসেছিল এই লোকটির নাম ছিল শঙ্কর। সে দিল্লিতে একটি আদালতে আইনজীবী চাকরি করত। সে আবার সিয়াদের পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়। এরপর আমরা সিয়ার মাকে দেখতে পাই, আর তার সাথে একটি মহিলা ছিল। মহিলাটি সিয়ার মাকে সিয়ার জন্য একটি চাকরির প্রস্তাব দিচ্ছিল, কিন্তু সিয়ার মা মহিলাটিকে বলে, আমার মেয়ের কাছে না জিজ্ঞেস করে আপনাকে কিছুই বলতে পারবো না, তাই আপনি আজকে আমাদের বাড়িতে আসুন এবং সিয়ার সাথে কথা বলুন। এই কথা শুনে একসময় মহিলাটি সিয়াদের বাড়িতে আসে এবং সে সিয়াকে চাকরির প্রস্তাব দেয়। কিন্তু মহিলাটিকে দেখা মাত্র সিয়া অনেক রেগে যায় এবং সে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এখান থেকে তাকে চলে যেতে বলে। আর এমন ব্যবহার শুনে মহিলাটি সেখান থেকে চলে যায়। তবে সিয়া অনেক ভালো মেয়ে হওয়া সত্ত্বেও কেন মহিলাটিকে এমন গালিগালাজ করলো এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু এটা জানার জন্য আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ইতোমধ্যে সিয়ার সাথে খুব জঘন্য একটি কাজ হয়ে গেছে। পরদিন সকালে উঠেই সিয়া একটি ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর সে শঙ্কর নামের সেই লোকটির কাছে আসে। যেহেতু শঙ্কর সিয়ার দূরসম্পর্কের কাকা হতো, তাই সে শঙ্করকে বলে, কাকা আপনি আমার জন্য দিল্লির বাসের একটি টিকিট কিনে দেন না, আমি আর এই গ্রামে থাকতে চাই না, আমার এখানে একদমই ভালো লাগে না, আমি আমার চাচার বাসায় থাকবো এবং সেখানে পড়ালেখা করব। কিন্তু শঙ্কর সিয়াকে বলে, দিল্লি এই গ্রামের মতো না, তুমি এখনও অনেক বাচ্চা মেয়ে, তাই সেখানে গিয়ে থাকতে তোমার অনেক কষ্ট হবে, তাছাড়া তোমার বাবা মাও তোমাকে ছেড়ে থাকতে পারবে না, তাই তুমি বরং আরও কিছুটা বড় হও, তখন আমি তোমার জন্য যাওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু সিয়া শঙ্করের কাছে অনেক রিকোয়েস্ট করে, তারপরও শঙ্কর তাকে বোঝায় এবং বাড়িতে চলে যেতে বলে। শঙ্করের কাছ থেকে এগুলো শুনে সিয়া বাড়ির দিকে রওনা হয়। কিন্তু তখনই একটি গাড়িতে করে সেই বখাটে ছেলেগুলো সেখানে চলে আসে। কিন্তু আজকে সিয়ার কপাল ভালো ছিল না, তাই ওই ছেলেগুলো তাকে ধরে ফেলে। ছেলেটা সিয়াকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তাকে টানতে টানতে গাড়িতে তুলে নেয়। তারপর তারা সিয়াকে নিয়ে গ্রাম থেকে দূরে কোথাও চলে যায়।
এদিকে একদিন ও পুরো একটা রাত সিয়াকে বাড়ি না আসতে দেখে তার বাবা মা অনেক চিন্তায় পড়ে যায়। শঙ্কর দিল্লিতে ফোন দিয়ে খোঁজ নেয় সেখানে সিয়া গেছে কিনা, কিন্তু সে কোথাও সিয়ার কোনো খোঁজই পায় না। অনেক খোঁজাখুঁজি করেও যখন তাকে পাওয়া যায় না, তখন শঙ্কর সিয়ার বাবা মাকে নিয়ে স্থানীয় থানায় যায় একটি রিপোর্ট লেখানোর জন্য। এই থানার পুলিশ অফিসারের নাম ছিল মিস্টার পান্ডে। শঙ্কর যখন পুলিশের কাছে সিয়ার হারিয়ে যাওয়ার কথা বলে, তখন সে তাদের কোনো কথাই তেমন কানে তোলে না। অফিসার পান্ডে সিয়ার বাবা মাকে বলে, তোমাদের বাড়িতে কি টিভি আছে? আমি গতকালকেও টিভিতে দেখলাম তোমার মেয়ের বয়সের এসব মেয়েরা প্রেম করে এখন বাড়ি থেকে পালিয়ে যায়। দেখো তোমার মেয়েও কোনো ছেলেকে নিয়ে ভেগে গেছে কিনা। কিন্তু শঙ্কর পুলিশ অফিসারকে বলে, দয়া করে একটা রিপোর্ট লিখে নেন। তখন অফিসার তাকে অপমানজনক কথা বলে আর তাকে চুপ করে থাকতে বলে। এরপর উল্টাপাল্টা বুঝিয়ে সে তার বাবা মাকে বাড়িতে পাঠিয়ে দেয় আর শঙ্করকে বলে, তুমি চিন্তা করো না, আমি সময় পেলে একটা রিপোর্ট লিখে নেব, এখন চলে যাও। অফিসার পান্ডের কথা শুনে তারা বাসায় চলে আসে। কিন্তু এর মধ্যে আরও 2 দিন কেটে যায়, কিন্তু এখনও সিয়ার কোনো খোঁজই পাওয়া যায় না। শঙ্কর সিয়ার মাকে নিয়ে আবারও পুলিশ অফিসারের কাছে আসে, কিন্তু সে যখন পুলিশ অফিসার পান্ডেকে জিজ্ঞেস করে তারা সিয়ার কোনো খোঁজ পেয়েছে কিনা, তখন পান্ডে কাউকেই চিনতে পারে না। সে শঙ্করকে বলে, আমি তোমাদের রিপোর্টটা লেখার জন্য এখনও সময় পাইনি, তবে আজকে চলে যাও, আমি সময় করে খুঁজে দেখব। বাসায় এসে শঙ্করের খুব মন খারাপ থাকে। সে বুঝতে পারে না সিয়া কোথায় গেল। এসব কিছু ভাবতে ভাবতে সে এই কয়েকদিনে তার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো এবং সিয়ার হারিয়ে যাওয়া সব কিছু নিয়ে ফেসবুকে একটা পোস্ট করে। তারপর সে ঘুমিয়ে যায়। আরও 2 দিন পর শঙ্কর একাই থানায় খোঁজ নিতে যায়, কিন্তু সেখানে পুলিশ অফিসার পান্ডে কয়েকজন চোরকে পেটানোয় ব্যস্ত থাকায় শঙ্কর তার সাথে কথা না বলে চলে আসে। পরদিন সকালে শঙ্কর যখন ঘুমিয়েছিল, তখন তার কাছে একজন সাংবাদিক আসে। সাংবাদিক লোকটি শঙ্করকে বলে, তোমার ফেসবুকের পোস্ট পড়ে আমি এখানে এসেছি, আর সিয়ার হারিয়ে যাওয়া নিয়ে এবং থানায় তোমার সাথে ঘটে যাওয়া সব কিছু নিয়ে আমরা একটা সংবাদ ছাপাতে চাই। এর পরের সিনে আমাদেরকে সেই এলাকার এমপি প্রতাপ সিংকে দেখানো হয়। পত্রিকায় ছাপানো খবর পড়ে সে এখানকার এমএলএকে তার বাসায় ডাকে এবং তাকে বলে, কিছুদিন পরে আমরা নির্বাচন করতে যাচ্ছি, কিন্তু এখন যদি মানুষজন পত্রিকায় এসব লেখা দেখতে পায় যে আমাদের পুলিশ কোনো কাজ করে না, তাহলে তো আমাদেরকে কেউই ভোট দিবে না। যাও, এটার একটা ব্যবস্থা করো। প্রতাপ সিং নিজেও সেই থানায় এসে পুলিশকে খুব ভালোভাবে বুঝিয়ে বলে, যেভাবেই হোক মেয়েটিকে খুঁজে বের করো। এমপির কাছ থেকে নির্দেশ পেয়ে পুলিশ সিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা নির্জন একটি বাড়িকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারপর সেখানে থাকা সবাইকে আটক করে। এদিকে এমএলএ ছেলে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকেও ধরে ফেলে। তারপর 2 জন মহিলা পুলিশ সিয়াকে মর্মান্তিক অবস্থায় একটি রুম থেকে বের করে নিয়ে আসে এবং সবাইকে থানায় নিয়ে যায়। ইন্সপেক্টর পান্ডে যখন দেখতে পায় এটা এমএলএর ছেলে, তখন সে তাকে জোরে একটা থাপ্পড় মারে। তারা যখন সিয়াকে গাড়ি থেকে নামায়, তখন দেখা যায় অমানুষগুলো তার উপর এতটাই নির্যাতন করেছে যে সে ঠিকমতো হাঁটতেই পারছে না। পুলিশ 2 জন তাকে একটি কক্ষে নিয়ে গিয়ে তার সমস্ত জামা কাপড় খুলে তাকে গোসল করিয়ে দেয়। পরদিন সকালে সিয়াকে তারা বিভিন্ন রকম টেস্ট করিয়ে পেপারগুলো অফিসার পান্ডে নিয়ে নেয়। এরপর তাকে একটা সাদা কাপড়ে মুখ বেঁধে আদালতে হাজির করা হয়। সিয়ার পরিবারের সবাই সেখানেই অপেক্ষা করছিল, কিন্তু তাদের সাথে সিয়াকে দেখা করতে দেওয়া হয় না। আদালতে একজন মহিলা বিচারক সিয়ার নিজের মুখ থেকে একটা স্টেটমেন্ট নিয়ে রাখে, আর এখানেই সিয়ার প্রথমবারের মতো মুখ খোলা হয়। এবার দেখা যায় তাকে কতটা নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। এবার অনেক কষ্টে ধীরে ধীরে সিয়া তার নিজের সাথে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনাগুলো বলতে শুরু করে। ওই দিন শঙ্করের সাথে দেখা করে আসার পর সে বাড়ির দিকে আসছিল, তখন পথিমধ্যে ওই জানোয়ারগুলো তাকে ধরে গাড়িতে তুলে নেয়। তারপর গাড়ির মধ্যেই তারা তাকে নির্যাতন করতে শুরু করে। সিয়া চিৎকার করলে তাকে হাত দিয়ে জোরে জোরে মেরে অজ্ঞান করে ফেলা হয়। গাড়ির মধ্যেই তারা তার কাপড় ছিঁড়ে ফেলে এবং তার সাথে খারাপ কাজ করতে শুরু করে। এরপর তার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা পুরনো ঘরের মধ্যে হাতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। জ্ঞান ফিরতেই সিয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করে, কিন্তু তাকে বাঁচাতে কেউ সেখানে আসে না। ওই বাড়িটা ছিল একদম মাঠের মধ্যে পুরনো একটি বাড়ি, আর তাই সেখানে কোনো মানুষজনই আসতো না। এদিকে বাড়ির বাইরে ওই বখাটেগুলো পিকনিক করে খাচ্ছিল, কিন্তু তারা সিয়াকে পরবর্তী 3 দিন কোনো খাবারই দেয়নি, এমনকি তাকে তারা পানি পর্যন্ত পান করতে দেয়নি। তারা একজন একজন করে সিয়ার রুমে আসতো এবং সিয়ার সাথে খারাপ কাজ করে বাইরে চলে যেত। কোনো কোনো সময় 2 থেকে 3 জন একসাথেই তার কাছে আসতো। শিকল দিয়ে সিয়ার হাত বাঁধা থাকায় তার কিছুই করার ছিল না। 4 দিন পর ছেলেগুলো তাকে নষ্ট হয়ে যাওয়া কয়েক টুকরো রুটি দিয়ে যায়, আর সিয়া সেটাই খেতে শুরু করে। ক্ষুধায় তার পেট জ্বলে যাচ্ছিল,
আর পিপাসায় তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। সে এক টুকরো রুটি সে গোগ্রাসে গিলতে শুরু করে। সিয়ার মুখের এই স্টেটমেন্ট শুনে বিচারক স্তব্ধ হয়ে যায়। তারপর পুলিশ তাকে পরিবারের কাছে নিয়ে আসে। বাড়িতে ফিরে সিয়া তার ছোট্ট ভাইটিকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। আর অনেক দিন পর সে একটু ভালো মতো খাবার খেতে পারে। পরের কয়েকদিন সিয়া ঠিকমতো কথা বলতে পারে না, কিন্তু ধীরে ধীরে সে তার পরিবারের সাথে কথা বলতে শুরু করে এবং আবার সব কিছু স্বাভাবিক হতে শুরু করে। তারপর একদিন সে বাসে করে তার বাবার সাথে দিল্লিতে তার চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে তার চাচা সিয়ার বাবার সাথে আলোচনা করতে শুরু করে তারা এখন কিভাবে মেয়েকে বিয়ে দিবে, কারণ এই ঘটনা পুরো এলাকা জেনে গেছে। দিল্লিতে এসে সিয়া তার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। একদিন সে তার শঙ্কর কাকার সাথে বলে, আমি স্কুলে ভর্তি হতে চাই এবং পড়ালেখা করতে চাই। এই কথা শুনে শঙ্কর তাকে স্কুলে ভর্তি করিয়ে দিতে চায় এবং বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি স্কুলে ভর্তি করিয়ে দেব এবং তুমি পড়ালেখা শেষ করে অনেক ভালো একটি চাকরি পাবে। এর মধ্যে কয়েকদিন পার হতেই শঙ্করের কাছে ফোন আসে যে সেই ছেলেগুলো মাত্র কয়েকদিনেই জামিনে মুক্তি পেয়ে গেছে। এত বড় একটি অপরাধ করেও ছেলেগুলো কোনো সাজাই হলো না, কারণ তারা ছিল ক্ষমতাধর পরিবারের ছেলে। কিন্তু শঙ্কর এটা মেনে নিতে পারে না, তাই সে এই কেসটাকে পুনরায় ওপেন করার জন্য নিজেই কোর্টে যায় কাগজপত্র জমা দিতে। কিন্তু কাগজপত্র জমা দিয়ে এসে তারা যখন বাড়িতে বসে আলোচনা করছিল, তখনই সিয়ার চাচার কাছে এমপি প্রতাপ সিং ফোন করে। সে খুব ঠান্ডা মাথায় সিয়ার চাচাকে বোঝায়, যা হবার হয়ে গেছে, তুমি এটাকে আমাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করে নাও। এর মাধ্যমে সিয়ার বিয়ে দেওয়ার জন্য এবং তার বাকি সমস্ত খরচ আমরা বহন করব। যেহেতু সে অনেক ক্ষমতাধর ছিল, তাই সিয়ার চাচা এবং অন্যরা তাদের কথায় রাজি হয়ে যায়, কারণ এটাই সিয়ার জন্য হয়তো ভালো হবে। কিন্তু সিয়া শঙ্করের কাছে গিয়ে বলে, কাকা, ছেলেগুলো আমার সাথে এতটা খারাপ এবং অন্যায় কাজ করলো, এর পরিবর্তে কি তাদের কোনো বিচার হবে না? তার কথা শুনে সিয়ার জন্য শঙ্করের মায়া হয়, তাই সে সিয়াকে একটি কাগজ দিয়ে বলে, এই কাগজে তোমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিবরণ সুন্দর করে লিখবে। তারপর এটা নিয়ে আমরা কোর্টে যাব এবং এই কেসটাতে আমি নিজে লড়ব। আমি তোমাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য সমস্ত কিছু করব। এরপর সিয়া সেই কাগজে সব কিছু লিখে রাখে এবং পরদিন বাসে করে যাওয়ার সময় সেটা শঙ্করের কাছে দিয়ে দেয়। কাগজটা নিয়ে শঙ্কর সিয়াকে বলে, তুমি চিন্তা করো না, দেখবে তুমি ঠিকই ন্যায় বিচার পাবে এবং ওই জানোয়ারগুলো ঠিকই শাস্তি হবে। এদিকে এই কেসটাকে নতুন করে ওপেন করার জন্য সেখানকার এমএলএ সিয়াদের বাড়িতে আসে। লোকজন দিয়ে সে তার বাবাকে তুলে নিয়ে যায় এবং ভয়ানক মারধর করে। সে আরও বলে, এই কেসটা যদি তুই তুলে না নিস তাহলে বুঝতে পারবি আমি কি জিনিস। সিয়ার বাবাকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখে তারা চলে যায়। আর কিছুক্ষণ পর পুলিশ এসে সিয়ার বাবাকে তুলে নিয়ে যায়। তারা সবগুলো কাগজে লোকটার টিপসই নিয়ে নেয় এবং পরদিন রাতে পুলিশ সিয়ার পরিবারের লোকজনকে একটি গাড়িতে করে কোথাও যেন নিয়ে আসে। গাড়ি থেকে নেমে তারা দেখতে পায় সিয়ার বাবা মারা গেছে, কিন্তু পুলিশ তাকে লুকিয়ে মৃতের শেষ কার্য সম্পন্ন করে দিচ্ছিল। এগুলো দেখে শঙ্কর তার ফোনটা বের করে সবকিছু ভিডিও করতে শুরু করে। তবে পুলিশের কারণে সে আর বেশি কিছু ভিডিও করতে পারে না। তবে এরপরে দেখা যায় তার এই ভিডিওটি সারা দেশে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং দেশের সব ন্যাশনাল টেলিভিশনে সেটা প্রচার করা হচ্ছে। এছাড়াও সেখানে কেউ একজন লুকিয়ে শঙ্করের বাবার ভিডিও করে রেখেছিল, সেটাও টেলিভিশনে প্রচার করা হচ্ছে। সারা দেশে যখন এই ঘটনা ব্যাপক তোলপাড় শুরু করে, তখন এমপি জনসম্মুখে একটি সংবাদ সম্মেলনে হাজির হয়। সেখানে উপস্থিত সাংবাদিকরা তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে, কিন্তু এমপি প্রতাপ সিং সব প্রশ্নের ঠান্ডা মাথায় জবাব দেয়। কিন্তু সেখানে থাকা একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে, আমরা জানতে পেরেছি এই ঘটনার সাথে আপনি নিজেও জড়িত, এটা কতটা সত্য? তার এমন প্রশ্ন শুনে এমপি প্রতাপ সিং রেগে যায়। কিন্তু যেহেতু এই ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, তাই এখন এই কেসটি আর স্থানীয় পুলিশের কাছে নেই, বরং এটি এখন সিবিআইয়ের হাতে চলে গেছে। আর আপনারা নিশ্চয়ই জানেন, সিবিআই হচ্ছে ইন্ডিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা। তারা সরাসরি কেন্দ্র সরকারের সাথে কাজ করে থাকে এবং তাদের কাজের সমস্ত দায়ভার কেন্দ্রীয় সরকারের নিকট হস্তান্তর করতে বাধ্য। সিবিআইয়ের প্রধান মিস্টার মোহনলাল সিং সিয়ার একটি জবানবন্দি নেওয়ার জন্য চলে আসে। তারপর সে সিয়াকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে এবং তার সামনে থাকা এই কয়েকদিনের রিপোর্ট ও সিয়ার নিজের জবানবন্দি দেখে সে তাকে প্রশ্ন করে, এখানে আমি 3টা রিপোর্ট দেখতে পাচ্ছি, কিন্তু এই 3টা রিপোর্টে তোমার জবানবন্দি 3 রকম দিয়েছো, এর কারণ কি? এছাড়াও তুমি রাত 8:30টার সময় এমপি প্রতাপ সিংয়ের বাড়িতে গিয়েছিলে, আমাকে বলো কি এমন কারণে তোমাকে একা রাত 8:30 এমপির বাসায় যাওয়ার প্রয়োজন পড়েছে। এবার সিবিআই প্রধানের এমন প্রশ্ন শুনে সিয়া ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে দৌড়ে চলে যায়।
কিন্তু শঙ্কর ও তার পরিবারের সবাই তাকে বুঝিয়ে আবারও পাঠিয়ে দেয়। আর এবার সে তার সাথে ঘটে যাওয়া সেই সিক্রেট সত্যটা সিবিআই প্রধানকে বলে দেয়। আপনাদের মনে আছে এই মুভির শুরুতে আমি বলেছিলাম সিয়ার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যেটা মুভির শেষ দিকে জানতে পারবেন। আর সিয়ার কাছে যে মহিলাটি চাকরির প্রস্তাব নিয়ে গেছিল তার সাথে সিয়া খারাপ আচরণ করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আসলে এর মূল কারণ হচ্ছে এমপি প্রতাপ সিং সিয়াকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাসায় ডাকে এবং তার সাথে এক প্রকার জোর করে খারাপ কাজ করে। সিয়াকে ওই দিন পুরোটা রাত এমপির সাথে কাটাতে হয়। আর মূলত এ কারণেই তাকে রাত 8:30টার সময় এমপির বাসায় যাওয়ার প্রয়োজন পড়েছিল। সিয়ার কাছ থেকে এমন নিউজ শোনার পর সিবিআই প্রধান সিয়াকে সাথে নিয়ে এমপির বাসায় সেই রুমে যায়। সেখান থেকে তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে যাতে প্রমাণ মেলে যে এমপি প্রতাপ সিং সিয়াকে সাথে নিয়ে এখানে রাত কাটিয়েছিল। এদিকে সিয়া ও তার পরিবারের লোকদের নিয়ে শঙ্কর একটি নদীতে তার বাবার চিতার ছাই ভাসিয়ে দিতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে তাদের ওপর দূর থেকে কারা যেন গুলি ছুড়তে শুরু করে। সিয়ার চাচা সেখান থেকে পালিয়ে যায় আর শঙ্কর সিয়া ও তার ভাইকে নিয়ে মাটিতে শুয়ে পড়ে। আর তারপর তারা একটা নৌকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ স্থানীয় এমএলএ এবং তার ছেলেকে গ্রেপ্তার করে এবং এর পরদিন রাতেই শঙ্করের কাছে এমপি প্রতাপ সিংয়ের থেকে ফোন আসে। এমপি তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং তার বাপের সাথে যা হয়েছে তার সাথেও তাই হবে এমন বিভিন্ন রকম কথা বলে তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। কিন্তু শঙ্কর এই ফোন কলটি রেকর্ড করে রেখেছিল এবং সে সিবিআই প্রধানকে কল রেকর্ডটি শোনায়। এটা শোনার পর ওই এমপিকে পুলিশ হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু পুলিশ তাকে নিয়ে গেলে তার দলের নেতাকর্মীরা থানার সামনে আন্দোলন করতে শুরু করে। এমপিকে যেন দ্রুত ছেড়ে দেওয়া হয় তারা সেটাই বলতে থাকে। কিন্তু যেহেতু জনসম্মুখে এটা ঘটছে তাই এমপি নিজের সম্মান বাঁচাতে তাদেরকে শান্ত হতে বলে এবং নিজে থানার ভেতরে যায়। সিবিআই প্রধান এমপিকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এবং তাদের প্রাপ্ত রিপোর্ট এমপির উকিলকে দেখানো হয়। সিবিআই প্রধান উকিলের কাছে একটি কাগজ দেয় যেখানে লেখা ছিল এমপিকে 9 দিনের রিমান্ডে উচ্চ আদালত মঞ্জুর করেছে, অর্থাৎ এমপিকে এখন 9 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। এমপিকে রিমান্ডে নেওয়ার ওই দিন রাতেই শঙ্করের কাছে ফোন আসে তার গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শঙ্কর ছুটে তার বাড়িতে গিয়ে দেখতে পায় বাড়িটা পুড়ে ইতোমধ্যেই ছাই হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটি অসহায় মেয়ের পাশে দাঁড়ানোর জন্য শত্রুরা তার এত বড় একটি ক্ষতি করলো। কিন্তু তারপরও শঙ্কর সিয়াকে বলে, তুমি চিন্তা করো না, ওরা আমার যত বড় ক্ষতি করুক না কেন আমি তোমার পাশে আছি, আমি যেভাবেই হোক তোমাকে ন্যায় বিচার পাইয়ে দেব। এদিকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য তাদেরকে দিল্লিতে যাওয়ার প্রয়োজন পড়েছিল, তাই শঙ্কর তার একজন বন্ধুর থেকে একটি গাড়ি ধার করে সিয়া ও তার মাকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গাড়ির মধ্যেই শঙ্কর সিয়ার মাকে মনে সাহস রাখতে বলে। এছাড়াও তারা যে ন্যায় বিচার ঠিকই পাবে এটাও সে বলে। কিন্তু সেই মুহূর্তেই পিছন থেকে একটা ট্রাক তাদের গাড়িতে আঘাত করে। এর ফলে তাদের গাড়িটা দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শঙ্কর, সিয়ার মা ও তার চাচি মারা যায়। কিন্তু সৌভাগ্যক্রমে সিয়া বেঁচে যায়, তবে তার অবস্থা খুবই সংকটজনক ছিল। পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে তার আপন বলতে এখন শুধুমাত্র তার ছোট্ট ভাইটাই বেঁচে থাকলো। কিছুক্ষণ পর দেখা যায় আইসিইউতে সিয়ার পা একটুখানি নড়ে ওঠে। এর ফলে বোঝা যায় ন্যায় বিচার পাওয়ার পরিবর্তে সিয়া এই দুনিয়া থেকেই চলে যায়। হ্যালো বন্ধুরা, এই গল্প শুধুমাত্র সিয়ার গল্প না, এটা আমাদের সমাজের হাজার হাজার সিয়া, তনু, ফরিদা আর মনে আছে মাগুরার 8 বছরের আসিয়ার কথা? তারা কি কেউ আজও ন্যায় বিচার পেয়েছে?